সুতরাং 102 ধারার বিধান অনুযায়ী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি করা পর্যন্ত আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। এই জায়গায় যেহেতু বয়ের পায়ে গুলি অলরেডি আমি করে দিয়েছি, করার কারণে পরবর্তীতে এই আলোচ্য প্রশ্নে বা আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার ওয়াই আমার উপর আক্রমণ করতে উদ্যত হয়নি। সুতরাং দ্বিতীয় গুলিটা আইনসম্মত হয় নাই, সে সুবিধা পাবে না। এক্স দ্বিতীয়বার যে গুলি করে তাকে মেরে ফেললো এই সুবিধা পাবে না। তবে যদি এক্স যে গুলি করছে প্রথম গুলি করার পরে ওয়াই পায়ে লাগার পরে ওয়াই যদি আবার মারতে উদ্যত হয় তাহলে দ্বিতীয় গুলিটাও বৈধ ছিল, আইনসম্মত ছিল। এই ক্ষেত্রে এই জায়গায় নর্মালি আলোচনাটা করা হয়েছে আপনাকে ওই 102 ধারা দিতে হবে। আপনার এই আলোচনা করার কারণে এই প্রশ্ন যদি 3 মার্ক থাকে, আপনি ওই ধারাটা উল্লেখ করলে আপনাকে দেওয়া হবে 2 অথবা 2.5, আর ধারাটা উল্লেখ না করলে আপনাকে 1.5 দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। 1.5 মানে 3 এর মধ্যে 1.5 মানে আপনি পাস করলেন না, 50% মার্কস পেয়েছেন, আপনাকে 50% মার্কস দেওয়া হবে শুধু এই আলোচনাটা করলে। আর যখন আপনি ধারাটা উল্লেখ করে দেবেন 102 ধারা বিধান অনুযায়ী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি করা পর্যন্ত যেহেতু তার অধিকার প্রয়োগ করার এখতিয়ার আছে, আইনত দিয়েছে, সুতরাং আপনাকে হুবহু ওই ভাষাটা লিখতে হবে না, কিন্তু ধারাটা উল্লেখ করে দিয়ে আপনি লিখে দেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ওই ধারার বিধান অনুযায়ী লিখবেন, এই কথাটা লিখবেন। এরপরে আপনি বানাই কিছু কথা লিখতে পারবেন, সমস্যা নাই। বানাই বলতে আপনার ভাষায় ওই ধারায় যে উপাদানগুলো আছে ওটা লিখতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন এই ধারায় বলা হয়েছে বলে যদি এবার আন্দাজে বানাইছেন দেখেন, তখন এইটা গ্রহণযোগ্য হবে না। তখন দেখা যাচ্ছে এমন ভাষায় লিখতেছেন ওটা আইনে আসলে বলা হয়নি। কিন্তু ওই ধারার বিধান অনুযায়ী আমি বললাম যে ওই জায়গায় বিধানটা আছে। এই জন্য এই প্রশ্নটা অবলম্বন করবেন, পরীক্ষার খাতায় কখনো বলবেন না এই ধারায় বলা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে মানে হুবহু যা বলা আছে আপনাকে তাই লিখতে হবে। আর যদি বলেন ওই ধারার বিধান অনুযায়ী, তখন আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনি এই জায়গায় লিখবেন, এই যে নোট রাখেন যাদের বইটা আছে, যে 5 নম্বরের এই জায়গায় যে 102 ধারার বিধান অনুযায়ী তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের যে সীমানা লিমিটেশন দেওয়া আছে, সীমানা নির্ধারণ করা আছে, যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি পর্যন্ত, সেই পর্যন্তই প্রয়োগ করতে হবে। আলোচ্য প্রশ্নে দেখা যাচ্ছে ওয়াই প্রথমে পায়ে যখন গুলি খেয়েছে তার পরবর্তীতে সে কোনো আমাকে এক্স কে মারতে উদ্যত হয়েছে এরকম কোনো প্রশ্ন উল্লেখ নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ওয়াই পরবর্তীতে মারতে উদ্যত হয় নাই, সুতরাং দ্বিতীয় গুলিটা আইনসম্মত হয় না 102 ধারার বিধান অনুযায়ী। আর যদি ওই জায়গায় দুইটা আপনি প্রেক্ষাপট উল্লেখ করবেন তাহলে এক্সটা বুঝতে যে আপনি জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝছেন। আর যদি এক্স কে মারতে উদ্যত হয় পরেও চাপাতে নিয়ে যদি আবার তাকে আক্রমণ করতে আসে দেন সেটিও সেলফ ডিফেন্সের জন্য বা প্রাইভেট ডিফেন্সের জন্য এটা বৈধ হয়েছে 102 ধারা অনুযায়ী। কারণ সে মারতে যখন উদ্যত হয়েছে তখন অবশ্যই আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিন্তু প্রথমে সে মারতে আসছে চাপা দিয়ে আর আমি রিভলভার দিয়ে তাকে গুলি করে দিলাম, সে তো পায়ে লাগার পরে পড়ে যাওয়ার কথা। এটা তো বলে নাই যে সে গুলি খেয়ে আবার আমার উপর আক্রমণ করতে আসছে, যেহেতু আসে নাই সুতরাং এটি কি হবে, দ্বিতীয় গুলিটা বৈধ হয় নাই। জি হ্যাঁ, অবশ্যই মারতে হবে, চাপা দিয়ে কোপ ফেলে তো আপনিও মারা যাবেন, এটা স্বাভাবিক। অবশ্যই তোর মাথায় গুলি করে দিবেন, বুঝছেন কি না? ঘুরতে করতে পারবো না, না না, মাথায় গুলি করে দিবেন। বার কাউন্সিল অ্যাডভোকেটসি ওই কি বলে জুডিশিয়ারি সব প্রশ্ন আমি এর আগেও বলছি, যেই টপিক থেকে দেখবেন বার কাউন্সিল জুডিশিয়ারি উভয় প্রশ্ন আসছে ওই টপিকের সকল প্রশ্ন পড়বে। বার কাউন্সিল প্লাস জুডিশিয়ারি সব প্রশ্ন বুঝে বুঝে পড়ে ফেলবে। আর যেই টপিক থেকে দেখবেন বার কাউন্সিলে কোনো প্রশ্ন আসে না, শুধু জুডিশিয়ারিতে আসছে, ওই টপিক পড়ারও দরকার, বুঝছেন কিনা? ওইটা পড়বেন পড়বেন না। যেই টপিক থেকে, যেমন আপনাকে জেনারেল এক্সেপশন থেকে বার কাউন্সিল প্রশ্ন আসছে, জুডিশিয়ারি তো আসছে, তার মানে ওই জায়গায় বার কাউন্সিল প্রশ্ন পড়বেন, জুডিশিয়ারি প্রশ্ন একটু বড় দেওয়া আছে, ওইটাও বুঝে বুঝে পড়ে ফেলবেন। কিছু টপিক আছে গিয়ে দেখবেন যে শুধুমাত্র জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে, বার কাউন্সিল থেকে একটা প্রশ্ন আসেনি, ওই টপিকে একটা ধরার দরকার। এমনি জাস্ট একটু ধারণা নিয়ে যাবেন, যদি ওই জায়গা থেকে দু একটা প্রশ্ন থাকে। এটা মৌলিক কিছু জায়গা আছে এই জায়গা থেকে প্রশ্ন হবে, যেমন আমাদের অলরেডি একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, যেমন মার্ডার কালপেবল হোমিসাইড থেকে
এই জায়গা থেকে কমন দেখবেন প্রতি বছর কম বেশি প্রশ্ন আসে। যেমন প্রিলিমিসেও আমি বলছিলাম যে আসবে, দেখেন আসছিল। এই জায়গায় জেনারেল এক্সেপশন, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো জায়গা। এরপরে গ্রিভিয়াস আর্ট, যেটা আমরা আজকে পড়া নিলাম আপনাদের থেকে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এই তো পূর্বে আসছে, এবারও আসার সম্ভাবনা আছে, গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন অ্যাবেটমেন্ট থেকে আমরা দেখি 107 ধারা এবং 108 ধারাতে অ্যাবেটমেন্ট, আর হচ্ছে 108 ধারাতে অ্যাবেটর। এই জায়গায় কিছু উদাহরণ আছে, উদাহরণটা পড়বেন, একটু নোট রাখেন। 107 এবং 108 ধারা উদাহরণগুলো পড়তে হবে। এই জায়গায় দেখেন কি প্রশ্ন আসছে, অপরাধ সংগঠনের সহায়তা অথবা অ্যাবেটমেন্ট বলতে কি বুঝো? 107, 108। জি, অ্যাবেটমেন্ট কি পৃথক কোন শাস্তিযোগ্য অপরাধ? 2009 সালে আসছে। অ্যাবেটমেন্ট কোন আইনে কোন ধারায় অপরাধ সংগঠনের সহায়তার জন্য শাস্তির বিধান আছে? অ্যাবেটমেন্টের জন্য নির্ধারিত শাস্তি কি? অ্যাবেটমেন্টের জন্য আইনে কি পরিমাণ শাস্তির বিধান আছে? তাহলে প্রশ্ন করতেছি 478 পেজে। পেয়েছেন? হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা দেখেন। এরপরে এই অধ্যায় থেকে যেহেতু দেখেন জুডিশিয়ারিতে তো প্রশ্ন আসছে, এরপরে আমরা পড়লাম 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দেখেন জুডিশিয়ারিতে আসছে একই ধরনের বক্তব্য, একটু ভিন্নতা দিয়ে দিয়েছে। এই জন্য আপনারা ওই টপিক মানে পড়া মানে ওই প্রশ্নগুলো পড়বেন কি জন্য, যে প্রশ্ন আপনাকে যখন ভিন্ন আঙ্গিকে বলবে, যেমন আপনার মা আছে, এখন আপনার মা কি হয়? আপনার মা হয়। আপনার বাবার কি হয়? তার ওয়াইফ হয়। আপনার নানার কি হয়? তার মেয়ে হয়। এখন আপনি পড়ে গেছেন যে আপনার মা হচ্ছে, আপনার মা হয়। এখন যেই বলছে যে আপনার বাবার কি হয়, এখন আর পারতেছেন না। এই জন্য আপনি যেই টপিক থেকে প্রশ্নটা পড়ার পরে আপনি একটু ভিন্ন অঙ্গিকে একটু পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে বার কাউন্সিলে কোন ধরনের পেঁয়াজ দিয়ে প্রশ্ন করছে, আর জুডিশিয়ারিতে কোন ধরনের পেঁয়াজ দিয়ে প্রশ্ন করছে। প্রশ্ন কিন্তু ওই একই। অ্যাবেটমেন্ট কি 3 ভাবে হয়: বাই ইনভেস্টিগেশন, উস্কানির মাধ্যমে, তারপরে কি বাই কনস্পিরেসি, ষড়যন্ত্রের মাধ্যমে, আর হচ্ছে বাই এই সহযোগিতার মাধ্যমে। এই 3টা প্রক্রিয়ার বাইরে কোনো অ্যাবেটমেন্ট নাই। এই 3টা প্রক্রিয়া অ্যাবেটমেন্ট হবে। শেষ 107 ধারার বিধান অনুযায়ী এই 3টা প্রক্রিয়ায় অ্যাবেটমেন্ট হয়। আপনি এই 3টা প্রক্রিয়া লিখে দিবেন। আপনি ওই জায়গায় উপযুক্তের সংখ্যা লিখতে, ওটা লেখার দরকার না। ওই বিধান অনুযায়ী 107 ধারার বিধান অনুযায়ী অ্যাবেটমেন্ট এই 3 প্রক্রিয়া হয়ে থাকে, লিখে দিবেন, আপনি মার্ক পেয়ে যাবেন। আর 108 ধারায় যিনি এই কাজটা করেন, এই 3 প্রক্রিয়ায় যে কাজটা করবে সেই অপরাধী হচ্ছে অ্যাবেটর বা অপরাধের সহযোগী। এরপরে আপনি এই জায়গায় যেভাবে ব্যাখ্যাটা চেয়েছে সেইভাবে ব্যাখ্যাগুলো দিয়ে দিবেন, পারবেন না? জি। এরপরে দেখেন প্রশ্ন আসছে, অপরাধ সংগঠনের সহযোগিতা ধারা উল্লেখ করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তাহলে উদাহরণ দিতে হবে আপনাকে। এই যে ধারাটা আমরা মুখস্থ করে ফেলছি, 107 108 ধারাতে আছে। তো উদাহরণ সহ দিলে আপনি তখন উদাহরণ দিবেন কয়েকটা, যে প্ররোচিত করার উদাহরণটা দিবেন। প্ররোচিত কিভাবে করে, যে কেউ একজন, আপনি একটু নাম দিয়ে দিবেন, যে অমুক বলতেছে তাকে যে তুমি আমাদের বংশের লোক, ইসে কেউ কোনোদিন মাইর খায় না, তুমি মাইর খেয়ে চলে আসছো। এটা বলার কারণে ওরে ধর, এটা বলার কারণে সে গিয়ে তাকে মারধর করছে। এই যে সে হচ্ছে অ্যাবেটর হিসেবে এই কাজটা করলো, যে মারলো সে হচ্ছে প্রাইম অ্যাকিউজ, প্রধান আসামি। আর যে এই যে উস্কানি দিল সে হচ্ছে প্ররোচনা দ্বারা 108 ধারা অনুযায়ী সে হচ্ছে আসামি, প্ররোচনা দাতা হিসেবে আসামি হবে। আবার দেখা যায় কনস্পিরেসি, যে জুম মিটিং এ অথবা অন্য কোনো মাধ্যমে একটা মিটিং করে কেউ বাংলাদেশের সীমানার বাইরে থেকে বললো যে ঠিক আছে এই অপরাধটা সংগঠন করতে হবে, তখন এই অপরাধটা সংগঠন করলো, কিন্তু ওই ব্যক্তিকে আসামি করা হবে কিভাবে? এই অ্যাবেটমেন্ট হিসাবে আসামি করা হবে। সে এই যে একটা মিটিং করে ষড়যন্ত্র করলো, তার পরিপ্রেক্ষিতে এই অপরাধটা সংগঠিত হলো। এই কনস্পিরেসির মাধ্যমে যে ব্যক্তি অংশগ্রহণ করছে অথবা যারা অংশগ্রহণ করছে সবাইকে অ্যাবেটর। আর যারা ঘটনাস্থলে গিয়ে করলো, এক্সিকিউট করলো, তার অপরাধটা সংগঠন করলো, তারা তো এমনিতে আসামি হচ্ছে। তবে যারা ঘটনাস্থলে ছিল না তাদেরকে আসামি করবে কিভাবে? কনস্পিরেসিতে অংশগ্রহণ করেছিল। এর পরবর্তীতে হচ্ছে বাই এইড, সহযোগিতার মাধ্যমে। সহযোগিতা কি? কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে। আপনারা দেখেন বিভিন্ন রাজনৈতিক মামলা যখন হয় তখন লেখা থাকে যে অমুক ব্যক্তির পদ কি অর্থ যোগানদাতা।
এই অর্থ যোগানদাতা মানে হচ্ছে যে তার এই জায়গায় সম্পৃক্ততা আছে, অ্যাবেটমেন্ট, এই অভ্যন্তের সঙ্গে তার একটা অ্যাবেটমেন্ট আছে। এই লোকটা হচ্ছে অ্যাবেটর, অর্থাৎ এই অপরাধের জন্য সে সহযোগিতা করছে অর্থ দিয়ে। কেউ অর্থ দিয়ে হতে পারে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে হতে পারে, কেউ ষড়যন্ত্রে অংশগ্রহণ করে হতে পারে। অর্থাৎ কেউ একজন কারোর গোপন তথ্য জানে, সে বলে দিল যে এই অপরাধটা করতে হলে সে ওই সময় এই অমুক সময় আসবে, এই অপরাধটা করতে হবে। কেউ কাউকে খুন করার একটা প্ল্যান করলো, তাহলে প্ল্যান করলে কেউ একজন গিয়ে ওয়েট করতে থাকলো কখন সে আসে, এরপরে ফোনে বলে দিল যে অমুক আসছে। এখন সে দেখা যাচ্ছে যে ইনফরমার থাকলো, ইনফরমার, সে কিন্তু নিজে ঘটনাস্থলে আসে না, সে তথ্য দিয়েছে না। তাহলে তাকেও যদি আপনি আসামি করতে চান, কিভাবে আনবেন? অ্যাবেটর হিসাবে, যে সে হচ্ছে এই সহযোগিতায় এই অংশগ্রহণ করছে, কিভাবে? তথ্য দিয়ে সহযোগিতা করছে। এরপরে একটা মিটিং এ ষড়যন্ত্র হলো যে কিভাবে কিভাবে এক্সিকিউট করতে হবে, সে কখন আসে কখন যায়, কি করবে, লাশ গুম করবে কিভাবে, এই যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো। তখন যখন এই অপরাধটা এক্সিকিউট হবে, তখন এই যারা এই যে কনস্পিরেসিতে অংশগ্রহণ করেছিল, তারা যদি ঘটনাস্থলের সময় সবাই নাও থাকে, তাও সবাই কি হবে? আসামি হবে। কিভাবে আসামি হবে? ওই যে মোবাইল চেক করে দু একজন আসামির মোবাইল পাবে, পাওয়ার পরে দেখবে যে কে কে কার কার সাথে মিটিং হয়েছে, কখন হয়েছে, কে কে ফোন দিয়েছে এই নাম্বারে। তখন ওই যে যে ফোন দিয়েছে সবাই কি হবে? এই ঘটনার সঙ্গে আসামি হয়ে যাবে। যেমন কোন একটা জায়গায় প্লেস অফ অকারেন্স, পিও, এই ঘটনার জায়গায় যদি কোন একটা অকারেন্স ঘটে, কোনো ক্লু নাই, তাহলে ধরে কিভাবে যে ওই নেটওয়ার্কের মধ্যে এই সময়ের মধ্যে কে কে ছিল। অর্থাৎ একটা নেটওয়ার্ক, যখন আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় ধরেন একটা অকারেন্স ঘটলো, তাহলে এই জায়গায় কোনো সাক্ষী নাই, প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, রাত 3টা বা 4টার সময় ঘটনা ঘটছে, কেউ দেখে নাই। তাহলে এই জায়গা পুলিশ তদন্ত করবে কিভাবে? তদন্ত করবে যে ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটছে, এখন দেখা যাচ্ছে যে একটা লাশ পাওয়া গেছে, এই লাশটা যখন ময়না তদন্ত হয় তখন আনুমানিক একটা ডেট সময় দেওয়া হয় যে ঠিক এই কটার সময় মারা গেছে। আনুমানিক, একজাক্ট তথ্য দিতে পারে না, 5-10 মিনিট এদিক ওদিক হবে। তাহলে 5-10 মিনিট যখন এদিক ওদিক হবে, 3টা 3:30টার সময় যদি ঘটনা দেখানো হয়, আনুমানিক ডাক্তার যদি দেখায়, তাহলে কি করবে? 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টার মধ্যে এই নেটওয়ার্কের মধ্যে কে কার কার মোবাইল নেটওয়ার্ক ছিল, মোবাইল ছিল, এই নম্বর গুলো যখন বের করবে, এই নম্বর কার নামে রেজিস্ট্রেশন করা, বের করে দেখবে যে এই ব্যক্তিটা কে, কি করেন, তিনি এই জায়গায় আসার সম্ভাবনা কিনা। এখন দেখা যাচ্ছে যে এই ঘটনাস্থল দিয়ে ওই সময় তো কেউ যাচ্ছিল, কোনো সম্মানিত ব্যক্তি, তার নেটওয়ার্ক তো এই জায়গায় চলে আসবে। তখন পুলিশ দেখবে যে ওই লোকটা কে, তাহলে এই লোকটা তো এই জায়গায় এই ঘটনা ঘটানো সম্ভব না। তাহলে যেগুলো সন্দেহভাজন নাম্বার পাবে, তখন তাদের কাউকে না কাউকে গ্রেপ্তার করবে এবং তাদের পিছনে লেগে থাকবে যে এরা কি করে। যদি তাদের কোনো প্রিভিয়াস রেকর্ড থাকে, যে তারা এই অফেন্স করে, সঙ্গে সঙ্গে তাকে আটক করে। এই যে আটক করার পরে তখন তার মোবাইল পাবে, এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে যে সে কার কার সঙ্গে কথা বলছে ওই সময়ে, বা অথবা ওই দিনে কে কে ফোন দিয়েছে, ওই ঘটনা ঠিক পরে কাকে কাকে সে ফোন দিয়েছে, যাকে ফোন দিয়েছে তাকে হয়তো জানাইছে ঘটনা, কাজ কাজ কমপ্লিট হতে পারে না, অথবা এর আগে ষড়যন্ত্র করছে। এইভাবে প্রত্যেকে যত অ্যাবেটর আছে তাদেরকে আসামি হিসেবে নিয়ে আসা হয়, সাসপেক্টেড আসামি হিসেবে। তাহলে তদন্তে দেখেন পুলিশ যখন কোর্টে গিয়ে বলে যে আমার তদন্তে পাওয়া গেছে যে সে এই মামলার সন্দেহভাজন আসামি এবং তার এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে, তাহলে সম্পৃক্ততাটা কিভাবে পাবে? এই যে তদন্ত করে ওইভাবে পেয়ে যাবে। যাই হোক, এটা একটা পর্যায়ে আসে। আমাদের আইন অনুযায়ী হচ্ছে অ্যাবেটমেন্টটা হবে কয় ভাবে? 3 ভাবে। কি কি? বাই বাই কনস্পিরেসি, বাই এই, অর্থাৎ ইনস্টিগেট মানে হচ্ছে উস্কানি দেওয়ার মাধ্যমে বা প্ররোচনা দেওয়ার মাধ্যমে, কনস্পিরেসি ষড়যন্ত্রের মাধ্যমে, বাই এই বা সহযোগিতার মাধ্যমে। সহযোগিতা অনেক প্রকার হতে পারে, সেটা আর্থিক সহযোগিতা হতে পারে বা কোনো কাজের সহযোগিতা হতে পারে। সহযোগিতাটা কেমন হতে পারে? দেখা যাচ্ছে যে কেউ একজন লাশ এই মেরে ফেলছে, ভিকটিমকে মারার পরে এখন হতভম্ব হয়ে গেছে, কি করবো, এখন সকাল হয়ে যাচ্ছে, লাশ তো দেখে ফেলবে, কি করা যায়, লাশটা সরাই ফেলতে হবে। এই যে লাশটা সরাই রাখার জন্য, গুম করার জন্য যারা অংশগ্রহণ করবে, সে কি করলো? সহযোগিতা করলো লাশ গুম করার জন্য। খেয়াল করেন, সে কিন্তু হত্যাকাণ্ডে অংশ নেয় নাই, সে কি করলো? সহযোগিতা করছে। এই যে আমাদের জলযন্ত্র উদাহরণ যদি দেখি, রানী হত্যা মামলায় সোহেল রানা কি করছে? সে রেপ করছে, সে তাকে হত্যা করলো, কিন্তু তার ওয়াইফ কি করলো? ওয়াইফ কি রেপ করতে গেছে? করে নাই। তাহলে সে কি করছে? এই যে হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ডে সহযোগিতা করছে।
বা যদি সেটাও না করে থাকে, এই যে গুম করে যে ঘটনা তো ঘটে গেছে, মেয়েটা তো মারা গেছে, আমি তো বিপদে পড়বো, তাহলে আলামত তো নষ্ট করতে হবে। নষ্ট করার জন্য বাথরুমে নিয়ে গেছে বডিটাকে, অথবা এবং তার হাজবেন্ডকে ওই জানালাতে পালানোর জন্য সহযোগিতা করছে। এই যে যে ধারাবাহিকতা দেখেন, এই কারণে সোহেল রানারও সাজা কি হলো? মৃত্যুদণ্ড। তার ওয়াইফের সাজা, স্বপ্নারও সাজা কি হলো? মৃত্যুদণ্ড। তাহলে এই যে যে দেখেন অ্যাবেটমেন্ট, অ্যাবেটর হিসাবে এখন এই জায়গায় ওয়াইফ কিন্তু রেপ করে নাই, কিন্তু এই ঘটনাটা কি, রেপ যদি না হয়, খেয়াল করেন, মজার মজা আছে কিন্তু, যদি শুধুমাত্র হত্যাকাণ্ড হয় আর হত্যা হওয়ার পরে লাশ খুন করা হয়, তাহলে তার সাজা হবে শুধুমাত্র পেনাল কোডের ৩০২ ধারাতে। যদি কেউ হত্যা করে ৩০২ ধারায় সাজা, হত্যা করার পরে লাশ গুম করে অর্থাৎ আলামত নষ্ট করে, তাহলে ৩০১ ধারার অপরাধ করছে। আর এই জায়গায় যারা সহযোগিতা করবে তারা হবে ৩৪ ধারায়, কমন ইন্টেনশন ছিল। এখন মামলার রাবিসর মামলার সাজা হয়েছে কোন ধারায় বলুন তো? ধর্ষণ পরবর্তী হত্যা ৩০২। একটু দেখে আমি নিজেও কনফিউজে পড়ে গেলাম। দুই, দুই হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড ঘটা, যে ভিকটিমকে মেরে ফেলা। তাহলে এই জায়গায় তার বিচার হচ্ছে ৯-২-তে। এবং আলামত জব্দ করার জন্য, গোপন করার জন্য, আলামত নষ্ট করার জন্য পেনাল কোড ১ ধারায় হচ্ছে। তাহলে দেখেন ২০১ ধারায় হচ্ছে, ৩০২ ধারায় কিন্তু বিচার হচ্ছে না। কিন্তু শুধুমাত্র যদি এই জায়গা প্রমাণ না হয় রেপটা, তাহলে বিচার হবে এই পেনাল কোড অনুযায়ী। রেপ যদি প্রমাণ হয় যে রেপ পরবর্তী ধর্ষণ, এই কি বলে যে হত্যাকাণ্ড ঘটছে, তাহলে বিচার হবে ৯-২-তে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারাতে, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হবে। আর যেহেতু ভিকটিম শিশু, এই কারণে শিশু সহিংসতা ট্রাইব্যুনালে হচ্ছে বিচার, বিশেষ ট্রাইব্যুনালে। এখন দেখেন, যদি এই জায়গায় যদি শুধুমাত্র সোহেল রানার এই মামলাটা বিচার হতে হয়, তাহলে সোহেল রানার এইটা ঠিক আছে কিনা? কিন্তু স্বপ্না কি রেপ করছে? করে না, তাহলে স্বপ্নার বিচার হবে কোথায়? এটাই। কিন্তু স্বপ্না ওই রেপে অ্যাবেটর হিসেবে ছিল, তাহলে ১০৭, বুঝছেন কিনা? অ্যাবেটর হিসেবে ছিল, অর্থাৎ সে সহযোগিতা করছে, বাধা দেয় নাই। সহযোগিতা অনেক প্রকার হতে পারে, মৌন সম্মতি দিয়েছে, সে কিছু বলে নাই, সে চিৎকার করে নাই, তার মানে কি রুমের ভিতরে তার হাজবেন্ড ওয়াইফ ছিল, সে তো চিৎকার করে বলতে পারতো, লোক জড়ো করতে পারতো, করে নাই, তার মানে তার সহযোগিতা থাকতে পারে। তাহলে এই যে সহযোগিতা ছিল, এই কারণে তার এই যে দর্শনে, সে নিজে দর্শন না করলেও তার দর্শনের সহযোগিতা ছিল, এই কারণে সে অপরাধটা করছে অ্যাবেটর হিসেবে, অ্যাবেটমেন্টটা তার ছিল। তাহলে এই জায়গায় অপরাধ দেখাতে হলে ওই অ্যাবেটরকে ঠিক ওই কাজটা করতে হবে এমন নয়। তার ওয়াইফকে যদি দেওয়া হতো যে আপনি দর্শন করেন, করা সম্ভব হবে না তার, কিন্তু সে তো সহযোগিতা করছে। এই যে অপরাধের সহযোগিতা করার কারণে সেও কি পাবে? এই ৯-২ শাস্তি পাচ্ছে, কারণ এক হচ্ছে অ্যাবেটর হিসেবে, দ্বিতীয়ত হত্যাকাণ্ডে সহযোগিতা করছে, অথবা নিজে অংশগ্রহণ করছে, অথবা সহযোগিতা করছে। আল্লাহ এই আলামত নষ্ট করার জন্য তো অবশ্যই সে সহযোগিতা করছে। তাহলে তার বিচারটা হচ্ছে না ৩৪ এখন হচ্ছে না, এই যে ৩৪ হবে, যে তাদের কমিউনিকেশন ছিল এই ২০১ এর সাথে। এইটা দুইজনেই শুধুমাত্র সোহেল রানা অ্যাক্টিভ পার্সন ছিল, ওয়াইফ ছিল স্বপ্ন ছিল এটা র্যাবেটর। আর ২০২ ধারাতে আলামত নষ্ট করার জন্য বা লাশ গুম করার জন্য দুইজনই এই কাজটা সরাসরি প্রত্যক্ষভাবে করছে। আর এই কাজ করার ক্ষেত্রে দুইজনের কমন ইন্টেনশন ছিল, যেহেতু হত্যাকাণ্ড ঘটে গেছে, আলামত দ্রুত সরাতে হবে। ১০৯ এরকম, হ্যাঁ।
এরপরে আমরা চলে আসি, দেখেন এই অ্যাবেটমেন্টটা বুঝছি কিনা, বুঝছেন অ্যাবেটমেন্ট? আচ্ছা, ওগুলো পড়েন। জি, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এটা তো পড়বেন। আর হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি, দেখেন এই জায়গা থেকে প্রশ্ন আসছে, 2003 সালে একটা প্রশ্ন আসছে, একখণ্ড জমি হইতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী অন্য 6 জনকে সঙ্গে লইয়া, 6 জন ব্যক্তি, তার মানে 5-এর অধিক। খেয়াল করেন, প্রত্যেকটা লাইন পড়বেন আর ঠিক ওই জায়গাটা একটু দাগ দেবেন, যখন রিটেন প্রশ্নে দিবেন ওই যে 5 জন বা 6 জন আছে ঠিক ওই জায়গাটা দাগ দিবেন, তাহলে দ্রুত মাথায় ক্যাচ করবে। এই যে 6 জন যাচ্ছে, 6 জন ব্যক্তি যাওয়া মানে কি আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে। বিভিন্ন মানে 490 পাঠ্য 16, 17, 18 নম্বর প্রশ্ন। আপনি 18 নম্বর প্রশ্ন দেন, পরে 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 দেখেন এই জায়গায় 6 জনকে সঙ্গে লইয়া বিভিন্ন অস্ত্রে সজ্জিত হইয়া। স্যার 500 পৃষ্ঠায় আছে, 500 পৃষ্ঠায় স্যার। এইগুলো জি, 500 নম্বর পৃষ্ঠা দেখেন, 18 নম্বর প্রশ্ন, একখণ্ড জমি হতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী অন্য 6 জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে। তাদের মধ্যে একজন ফলা দিয়ে কামালের বুকে আঘাত করে। কিভাবে আপনি কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করবেন? এই জায়গায় কি হলো, বেদখল করার জন্য, সম্পত্তি থেকে বেআইনি কাজ করার জন্য। 141 ধারায় কয়টা প্রকৃতি আছে? 5টা। তার মধ্যে আছে যে অন্যায় কাজ করার জন্য, অপরাধী কাজ করার জন্য, এই জায়গায় অপরাধী কাজ করতে যাচ্ছে, ওই জায়গায় আছে সংখ্যা থাকতে হবে কমপক্ষে 5 জন। এই জায়গায় কয়জন আছে? 6 জন আছে। তাহলে 6 জন যখন যাচ্ছে এই কাজ ঘটাচ্ছে, তাহলে সবাই ওই জায়গায় কি আনলফুল অ্যাসেম্বলি ছিল? তাহলে অপরাধটা যখন করলো, কি অপরাধ করছে? কামালের বুকে আঘাত করছে, কি দিয়ে? ফলা দিয়ে। তাহলে বুকে যদি আঘাত করে ফলা দিয়ে, তাহলে এটি গ্রিভিয়াস হার্ট নাকি সিম্পল হার্ট? কোনটা? গ্রিভিয়াস হার্ট, কারণ বুকের এই জায়গাটা ভেঙে ফেলছে, ভিতরে চলে গেছে, মানে কি ভেঙে ফেলছে। এখন কিভাবে আপনি কামাল ও তার সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠন করবেন? কমন অবজেক্ট, কারণ উপস্থিত ছিল কয়জন? 6 জন উপস্থিত ছিল, 5-এর বেশি। এই জায়গায় 1 জন হোক আর 2 জন হোক, সবাই অস্ত্রে সজ্জিত ছিল। একজন কি করলো? আঘাত করে ফেললো। আঘাত করার পরে তারা কি করলো? এই আঘাত করার পরে একজন হচ্ছে আঘাত করছে, তো একজন আঘাত করলেও সবাই উপস্থিত যেহেতু ছিল, কমন অবজেক্টে এই জায়গা হচ্ছে 34 ধারার বিধান হচ্ছে সবার উদ্দেশ্য একই ছিল, কমন ইন্টেনশন। যেমন ধরুন আমার মোবাইলটা চুরি করার জন্য আপনারা 2-3 জন প্ল্যান করছেন, প্ল্যান করে যে এইদিকে যখন আমি বোর্ডে লিখবো তখন কেউ একজন এটা নিয়ে পকেটে রাখবে, পরে আস্তে আস্তে আরেকজনের কাছে দিয়ে দেবে, এইভাবে সরে চলে যাবে। আমি হঠাৎ করে পাবো না, খুঁজে কারোর কাছে পাবো না মোবাইল কে নিয়েছে। আপনাদেরকে সার্চ করতে আমার লজ্জা করবে যে কি ব্যাপার, আপনাদের সম্মানিত ব্যক্তি, আপনাদের সার্চ করবো যে আমার মোবাইল নিয়েছেন কিনা। তাহলে এই কাজটা যখন আমি করবো না, আপনারা সেই সময় নিয়ে চলে যাবেন। এই যে প্ল্যান করলেন আপনারা যে কে এটা এই জায়গা থেকে সরাবে, কে কার কাছ থেকে পাস করবে, সেটা হচ্ছে কমন ইন্টেনশন। কিন্তু এখন আপনারা এই জায়গায় যারা আছেন, এর মধ্যে থেকে হুট করে দেখা যাচ্ছে আমার সাথে আপনাদের একটা কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলো, আপনারা কি করলেন? একজন এসে উনি মোবাইল কেড়ে নিয়ে বললো, দিয়ে রেখে দিল, আর বাকিরা তার পক্ষ নিল। বাকিরা কিন্তু মোবাইল নেয় নাই, নিচে কি একজন। তখন এটা হলো কি, বাকি আগে কারোর সাথে কারোর পরামর্শ ছিল না, ছিল নাই। তাহলে এই যে উপস্থিত একটা ঘটনা ঘটে গেছে, তখন কি হবে? কমন অবজেক্ট। কমন অবজেক্ট হতে হলে কত ধারা? 149, অর্থাৎ এই জায়গায় সবার উপস্থিত থাকাটাই হচ্ছে অপরাধ। আর 34 ধারা যেটা, সেটা হচ্ছে সবাইকে সমান শাস্তি দেওয়া। যেই অপরাধটা হয়েছে সেই অপরাধে সবাইকে শাস্তি দেওয়ার জন্য
কমন ইন্টেনশন থাকবে, যে সবাই সমান সাজা পাবে। যেমন আমরা বললাম একটা হত্যাকাণ্ড যদি ঘটে, তাহলে যিনি নির্দেশদাতা, যিনি অর্থদাতা, তাদের সবাইকে, যিনি এক্সিকিউট করছে, এই সবাই সমান শাস্তি পাবে। এই সমান শাস্তি দিতে হলে, যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিল না, কিন্তু তার একটা নির্দেশনা ছিল, অথবা সে অর্থ দিয়ে সহায়তা করছে, অথবা অস্ত্র কিনে দিয়েছে, অতটুকুই সীমাবদ্ধ ছিল, বাকি কাজ সে করে নাই, তাকেও যদি এই মামলায় এনে সমান শাস্তি দেওয়া, তখন 34 ধারা উল্লেখ করতে হবে। আর 149 ধারা দেওয়া মানে তারা উপস্থিত ছিল। যেমন কেউ একটা রাস্তায় এসে মিছিল শুরু করে নিল, 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে এই মিছিল শুরু করে গিয়ে কি করলো, সরকারি স্থাপনায় গিয়ে হামলা করলো। তাহলে সরকারি স্থাপনায় হামলা করলে ওই জায়গায় কি, যে হামলা করছে শুধু তার সাজা হবে, বাকিরা কি মাপ পেয়ে যাবে? না, যারা উপস্থিত থাকবে, এই উপস্থিত হয়ে এই অপকর্মটা করছে, এইটাই অপরাধ, তখন হবে কত, 149। আর এই ঘটনায় দেখেন 6 জন ব্যক্তি গিয়ে কি করলো, একজনের বুকে ফালা দিয়ে দিল, তার মানে বুক ছিঁড়ে ফেলছে। একটা ফালা দিয়ে তো সহজে হয় না, ভিতরে গিয়ে তো অন্য কিছু কেটে যেতে পারে, ভিতরে কলিজা আছে, আমাদের লাঞ্চ আছে, এগুলো কেটে যেতে পারে। না না, ফলাতে কামালের বুকে আঘাত করছে, মারাত্মক অস্ত্রে যদি আঘাত করে তাহলে হবে 325। কিন্তু গলা মারাত্মক জি দেখেন, 326 ধারাতে বলা আছে, যদি কোনো ব্যক্তি ধারা 335-এ যে বিধান আছে, এই বিধান ব্যতীত 335-এ আছে, যদি কেউ মানে কি বলে যে তার অনুমতি নিয়ে করে বা সাধারণভাবে করে, এই মারধর করে, সেটা আর কি। তো এটা না হয়ে গুলি ছোড়া, ছুরিকাঘাত করা বা কর্তন করবার যে কোনো যন্ত্র, এই যে ফালাটা কি দিয়ে কি কর্তন করা যায় না? যায়। হ্যাঁ, ধারালো। তাহলে এই জায়গায় কোনো ধারালো অস্ত্র দিয়ে অথবা অন্য কোনো যন্ত্র যার ব্যবহারে মৃত্যু ঘটাবার সম্ভাবনা রয়েছে, ওই ফালা দিয়ে, এক কোপ দিয়ে মৃত্যু ঘটানো যেতে পারে, অথবা অগ্নি বা কোনো উত্তপ্ত বস্তু কিংবা কোনো বিষ বা কোনো ক্ষয়কারক পদার্থ অথবা কোনো বিস্ফোরক দ্রব্য কিংবা এরূপ কোনো দ্রব্য যা নিঃশ্বাসের সাথে গ্রহণ করা, গলৎকরণ করা, রক্তে গ্রহণ করা, মানবদের পক্ষে ক্ষতিকর বা যে কোনো প্রাণীর সাহায্যে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদান করে, তাহলে সেই ব্যক্তি তাহলে 326 দ্বারা অপরাধ করছে। অর্থাৎ এই জায়গায় হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে এই অস্ত্রের সাহায্যে তাকে গুরুতর আঘাত করা, গুরুতর আঘাত করে, এই যে অস্ত্র দিয়ে তাকে যে গুরুতর আঘাত করছে, এই জিনিসগুলো দিয়ে, তখন 326 দ্বারা অপরাধ হয়েছে। তাহলে এই জায়গায় ব্যাখ্যাটা ওইভাবে দিবেন, এই ঘটনা দিয়ে ব্যাখ্যা দিবেন যে এই যে বেদখল করার জন্য যে আনসার আলী সহ বেকুশ দখল করার জন্য আনসার আলী অন্য 6 জনের সঙ্গে নিয়ে যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গেছে, সজ্জিত হওয়ার কারণে এই যে ব্যক্তি, যেহেতু আসামিদের সংখ্যা 6 বা ততোধিক ছিল, 5 বা ততোধিক ছিল, এই কারণে এটি একটি আনলফুল অ্যাসেম্বলির উপাদান পাওয়া গেছে। এবং তাদের সবার উপস্থিত থেকে এই অফেন্সটা করছে যে কামালের বুকে ফালা দিয়ে আঘাত করছে, এই ফালা দিয়ে আঘাত করছে, এই বুকের এই ফালাটা হচ্ছে এখন ধারালো অস্ত্র। সুতরাং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে 326 ধারার উপাদান বিদ্যমান হয়, এবং তারা উপস্থিত থেকে সবার সম্মতি ছিল এবং একজন ব্যক্তি অফেন্স করছে, এজন্য 149 ধারার কমন অবজেক্ট সবার ছিল। এই কারণে এদের বিরুদ্ধে 326/149 ধারার ক্লাস গঠন হবে। এই কথাটা জি না, রাইটিংটা হচ্ছে আপনার উগ্রতার বা শক্তি প্রদর্শন করার আসলেও রাইটিংটা রাইটিং না, তার উপর হামলা করে, তাদের মধ্যে
মারাত্মক অস্ত্র সজ্জিত আছে। হ্যাঁ, এই জায়গাটা নাই, মানে শক্তি দেখায় নাই, তারা অস্ত্র সজ্জিত ছিল ঠিক আছে, কিন্তু এর ভিতর একজনকে করছে। কিন্তু এই জায়গায় যদি হতো যে তারা অস্ত্র নিয়ে মিছিল করছিল, অস্ত্র উঁচিয়ে দেখায় দেখায়, তাহলে এটা হবে রাইটিং এ চলে যাবে। কিন্তু যেহেতু এই জায়গায় অস্ত্রে সজ্জিত ছিল ঠিক আছে, কিন্তু একজন গিয়ে আঘাত করছে, সুতরাং এই জায়গায় উগ্রতাটা বা এই যে কি বলে যে শক্তি প্রদর্শনটা ছিল না, এর ভিতরে একজনকে আঘাত করছে, এই কারণে এটি 326 দ্বারা হবে। এর পাশাপাশি দেখেন 2004 সালে একটা প্রশ্ন আসছে, জনক কালু মিয়া নিহত হয়, নিহত ব্যক্তিকে কালু মিয়া। পুলিশ তদন্তকালে দেখে যে তার প্রতিবেশী ধলু মিয়ার সাথে তার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার পূর্বের রাত্রে স্থানীয় বাজারে একটি মুদির দোকানে ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুলকে বসে থাকতে দেখা গিয়েছে। তিনজনকে বসে থাকতে দেখা গিয়েছে। পুলিশ আরো দেখে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর। তাহলে মাতব্বরের ছেলেকে অপরাধ করতেছে নাকি? সে কালু মিয়াকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেয়। পরের দিন ধলু মিয়া, এই তো নাম পড়তে পড়তে তো পরীক্ষার হলে ভুলে যাবে, কোন জায়গা থেকে কে যাচ্ছে, তাও তো আসছে পরীক্ষায় 4 সালে। পরের দিন ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিনকে ভাড়া করে, এই যে ভাড়াটা এখনই। এবং কালু মিয়া যখন জমি চাষ করতেছিল সেই সময় তারা অস্ত্র সজ্জিত হয়ে বিরোধীয় জমিতে যায়। তখন ধলু মিয়ার নির্দেশে শামসুদ্দিন ও মকবুল কালু মিয়াকে মাটিতে ফেলিয়া দেয়। তাহলে নির্দেশদাতা একজন আছে, দুইজনকে ফেলে দিল, এবং শামসুদ্দিন তার দেহে টেটার আঘাত করে ফলে সে মারা যায়। এই ঘটনাকে কিভাবে আসামিদের অভিযুক্ত করা যায়? দণ্ডবিধি 34, 149, 109, 120 খ ধারার উল্লেখে উত্তর দিন। এই জায়গায় কয়জন আসামি? এই জায়গায় আছে কে আছে? ধলু মিয়া আছে। এরপরে দেখেন, না কালু মিয়া তো ভিকটিম, ধলু মিয়ার পরে আছে শামসুদ্দিন, মকবুল, তিনজন। তার বাবা হচ্ছে গ্রাম্য ডাক্তার, সে হচ্ছে কি করলো? সহযোগিতা করলো না, এই যে হুকুম দিল, উপদেশ দিল। হ্যাঁ, এরপরে ভাড়াটিয়া খুনি কে কে? হাশেম ও মতিন, এই তো হয়ে যাচ্ছে তো। তার মানে 149 হচ্ছে। এরপরে তারা 34টা আছে কমন ইন্টেনশন, এই যে তারা সিদ্ধান্ত নিল মারবে, 34 আছে। এরপরে কনস্পাইরেসিটা ছিল, এই যে সহযোগিতা ছিল, সবাই তো আর যাই ঘটনাস্থলে উপস্থিত থাকে নাই, তাহলে সেই ক্ষেত্রে 109 দিতে হবে। তারা ষড়যন্ত্র করে ওই যে 3টা প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা প্রক্রিয়ায় তারা ছিল 109 দ্বারা। আর হচ্ছে 120 খ ধারায় তারা কি করলো? ক্রিমিনাল কনস্পাইরেসি, অর্থাৎ এই অফেন্সটা করার জন্য তারা সরাসরি একটা ষড়যন্ত্র করেছিল। তখন ষড়যন্ত্র করলো কার সাথে? এই যে দোকানের সামনে দাঁড়িয়ে নাকি এই যে উপদেশ দেয়, সে কালু মিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দিল। এরপরে ওরা কখন কি করলো? ধলু মিয়া বিরোধী জমিতে যায়, তখন ধলু মিয়ার নির্দেশ, এই যে ধলু মিয়ার নির্দেশ দিচ্ছে শামসুদ্দিন ও মকবুল ভিকটিমকে মাটিতে ফেলিয়ে দেয়, এবং শামসুদ্দিন তার দেহ পেটার আঘাত করে, ফলে সে মারা যায়। এই ঘটনায় এই ধারা হবে। এর মধ্যে 302 ধারা আসবে, যেহেতু নিহত হয়ে গেছে, 302 ধারা দণ্ডবিধি। এরপরে তারা এই যে ষড়যন্ত্র করেছিল, 109 ধারা। এরপরে কি করলো? তাদের সবার কমন ইন্টেনশন ছিল তাকে মেরে ফেলার জন্য, 34 ধারা। আর হচ্ছে তারা যে ক্রিমিনাল কনস্পিরেসি করছে এর আগে মেরে ফেলার জন্য, এটা হচ্ছে 120 আসবে। তখন আপনি ওই ব্যাখ্যা দিয়ে দিবেন ওই ধারা অনুযায়ী, যে এই যেভাবে বললাম এইভাবে বলবেন যে তাকে যেহেতু নিহত ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে, মার্ডার, এটি 300, এই যে ফালা কি করলো? এই যে টেটার আঘাত করে সে মেরে ফেললো না, টেটার আঘাতকে আঘাতের ফলে মারা গেছে, এবং তাকে মেরে ফেলানোর জন্য টেটার আঘাত দেওয়া হয়েছে। সুতরাং এটি ইন্টেনশনটা ছিল ওই টেটা দিয়ে আঘাত করার, যে তাকে মেরে ফেলানোর জন্য, এবং তারা পূর্বে পরিকল্পনা করছিল। সুতরাং এটি হচ্ছে 302 ধারা, 2 ধারা হবে, যেহেতু ব্যক্তি মারা গেছে। আর তারা যেহেতু পূর্বে ষড়যন্ত্র করেছিল, 109 আসবে। সকল আসামি পূর্বে তাদের মনে মিল ছিল যে তারা একটা করছিল, ষড়যন্ত্র করেছিল, বা তারা মারবে এই টার্গেট করেছিল, অর্থাৎ তাদের সবার ইন্টেনশনটাই একই ছিল। এই কারণে 34 ধারাটা আসবে কমন ইন্টেনশন। মানে কেন এই ধারাটা আপনি কেন আনবেন, এটার ব্যাখ্যাটা দিবেন, প্রত্যেকটা ধারা দিয়ে দিয়ে ব্যাখ্যা দিবেন, এভাবে বলে হবে। মারা না দিতে তাহলে 326 আছে, মারা না গেলে
তারপর দেখেন 2005 সালে আসছে। আল্লাহ, এত বড় বড় প্রশ্ন হলে তো আপনারা ভুলে যাবেন। আব্বাস আলী, নওশের ও আরো 6 জন সহযোগী সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ এবং মুনিরের একখণ্ড জমি দখল করার পর এক সাধারণ অভিপ্রায়ে বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়, মানে আনলফুল অ্যাসেম্বলি হয়, তার মানে 5 বা ততোধিক আছে। শহীদ এবং মুনির তাদেরকে বাধা দিয়ে ব্যর্থ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আসামি আব্বাস আলী ডেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করে এবং আসামি নওশের মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করে। ঘটনাস্থলে শহীদের মৃত্যু হয়। ডান হাতের কবজি ভাঙার ফলে হাসপাতালে মুনির 24 দিন চিকিৎসাধীন ছিল। 24 দিন চিকিৎসাধীন ছিল, তার মানে 20 বা ততোধিক আছে। এটা গ্রিভিয়াস হার্ট। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখে আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করবেন তা পর্যালোচনা করুন। কি কি আছে? 326 যে গ্রিভিয়াস হার্ট, যে এই যে মারাত্মক অস্ত্র দিয়েই আঘাত করছে, দেখা যাচ্ছে যে রিভলভার অথবা আপনার রামদার উল্টা পিঠ দিয়ে কেউ যদি কাউকে আঘাত দেয়, এটাও গ্রিভিয়াস হার্ট হবে, কারণ ওটা দিয়ে তো তাকে মেরেও ফেলা যাবে। এই কারণে 326 ধারাকে আকৃষ্ট করে। এরপরে তাদেরকে মেরে ফেলানোর জন্য অ্যাটেম্প টু মার্ডার, মেরে ফেলানোর জন্য তারা এই প্রচেষ্টা করেছিল এবং তাকে আহত করছে। 307 ধারা আসবে। এরপরে এর মাঝে কি হলো? কেউ মারা গেল, শহীদের মৃত্যু হয়, ঘটনাস্থলে শহীদের মৃত্যু হয়েছে, তাহলে 302 ধারা আছে, যেহেতু একজন ব্যক্তি মারা গেল। এরপর আছে 149, 149 কেন আসবে? তাদের প্রত্যেকের ওই উপস্থিত থেকে 5 বা ততোধিক ব্যক্তি আনলফুল অ্যাসেম্বলি করেছিল, কমন অবজেক্টটা ছিল। আর 34 ধারায় তাদের মনের মিল ছিল। আর এই জায়গায় যেহেতু তারা কি করলো, বেআইনিগত জনতাবদ্ধ হয়ে কি করছে, ধস্তাধস্তি হয়েছে না? ধস্তাধস্তি হয়েছে, তার মানে এদের কি শক্তি প্রয়োগ করা হয়েছে, এই কারণে চলে আসবে 144। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গায় গিয়ে তারা কি করলো, ধস্তাধস্তি করছে, আনলফুল অ্যাসেম্বলি করছে। এই আনলফুল অ্যাসেম্বলির শাস্তি আছে কোথায়? 143-এ। কিন্তু 144-এ কি আছে? অস্ত্র সহ যদি সজ্জিত হয়ে আনলফুল অ্যাসেম্বলি। তাহলে এই জায়গায় সবাই কি অস্ত্র শস্ত্র সহ সজ্জিত হয়ে উপস্থিত ছিল, এই কারণে 144 ধারাটা আসবে। আর এই জায়গায় 141 ধারা আসবে না, এই জায়গায় 141 ধারাটা লিখছে, 141টা কেটে দেন। আপনি 141 ধারাটা কেটে দেন, 141 ধারা আসবে না। 141 ধারা একটা সংজ্ঞা আছে না? সংজ্ঞা তো অপরাধ হবে না, অভিযোগ কি চার্জ গঠন কি সংজ্ঞা দ্বারা হয়? হয় না, এটা হয়তো ভুলে টাইপিং এ চলে আসছে, ওটা 141টা কেটে দেন। জি জি, 141 ধারাটা কেটে দেন। 34-এর পরে 141টা ভুলে আসছে, 141 আসবে না। 141-এ তো সাজা সংজ্ঞা আছে, সংজ্ঞা দিয়ে তো চার্জ গঠন হয় না। চার্জ গঠন করতে হলে কি করতে হয়, যেটা দণ্ডনীয় অপরাধ ঠিক সেই ধারাতে চার্জ গঠন হবে, অন্য কোনো ধারাতে চার্জ গঠন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে দেখেন 2005 সালে আসছে রহিম, করিম, জলিল, হেলাল এবং বেলাল নামে 5 ভাই তাদের জাত শত্রু জহিরকে খুন করার মতলব আটে। মানে কি, তারা ক্রিমিনাল কনস্পিরেসি করলো এবং প্রত্যেকের এই কমন ইন্টেনশনটা আছে। সেই উদ্দেশ্য সাধনের জন্য ঘটনার দিন গভীর রাত্রে বলপূর্বক জহিরের শোবার ঘরের দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ফেলা মনে আছে তো? 445 ধারায় হচ্ছে সংজ্ঞা আছে, তাহলে 452 ধারায় হচ্ছে শাস্তি আছে, আবার 455 ধারাতেও শাস্তি আছে। দেখি আমরা কোন ধারাতে এই অ্যাটাক করে। এরপরে ঘরে ঢুকে করিম এবং জহিরের বুকে ড্যাগার দিয়ে বারবার আঘাত করে, যার ফলে সঙ্গে সঙ্গে জহিরের মৃত্যু ঘটে। ঘটনার সময় হেলাল এবং বেলাল লাঠি ও ফালা হাতে দরজায় পাহারারত ছিল। এই যে পাহারারত যে থাকে সবাই সমান অপরাধী। দণ্ডবিধির কোন কোন ধারায় আপনি আসামিদের অভিযুক্ত করবেন কারণ উল্লেখ পূর্বক আলোচনা করুন। এই জায়গায় দেখেন কি কি করলো, তারা 5 জন ছিল, 5 বা ততোধিক ব্যক্তি, তারা গিয়ে মারলো। এই জায়গায় কি করলো, দরজা ভেঙে ফেলছে, দরজা ভেঙে ফেললা, এটাও অপরাধ। 452 ধারাতে দেখেন জি, 452 ধারাতে দেখেন আঘাত
যে 452 দেখেন আঘাত আক্রমণ বা অবৈধ আটক করতে গিয়ে অনধিকার প্রবেশ। এই জায়গায় হাউস ট্রেসপাস হাউস ব্রেকিং হচ্ছে কিনা দেখুন তো। হাউস ট্রেসপাস হচ্ছে আফটার প্রিপারেশন ফর হার্ট অ্যাটাক অর রংফুল ডেথ টাইম। এই জায়গায় দরজা ভেঙে তারা প্রবেশ করতেছে। 445 দণ্ডনীয় অপরাধ কোন ধারায়? ধরো হ্যাঁ, বড় ধারা কিন্তু ছোট দেওয়া যাবে না, কিন্তু বিধান নেই। ছোট অপরাধে অবশ্যই সাজা পাবে, বড় অপরাধে তো খালাস হয়ে যেতে পারে যদি প্রমাণ না হয়। তখন আপনি তাকে সাজা দিবেন না, দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেম অফেন্স যদি হয়, দরজা ভাঙ্গা আর হত্যা করা তো সেম অফেন্স না। সেম অফেন্স কোনটা? যখন এই যে আপনি 304 দিলেন, 302 দিলেন, তখন দেখা যাচ্ছে 302 তো মার্ডার, তাহলে কালকে সেক্ট দেওয়ার দরকার নেই, তখন এটা আসবে। কিন্তু আপনার এই যে ঘর ভেঙে ফেললো, এটা নিয়ে আসবেন দরজাটা ধরা রাখতে হবে। একটু রাতে গেল না কি? কোথায় রাতে গেছে না? গভীর রাতে বাই নাই 457টা দেখেন তো, কারো দণ্ডনীয় অপরাধ সম্পূর্ণ দিকে রাতে গৃহ অবস্থায় করতে অপরাধ আছে। তাহলে 457 ধারাটা দেখেন। 457 ধারায় রাত্রিবেলায় এই যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য সে অনধিকার প্রবেশ করেছে, এই জায়গায় সে এই জায়গায় লেখা আছে হাউস ব্রেকিং। দেখেন, লাকিং হাউস ট্রেসপাস অর হাউস ব্রেকিং বাই নাইট। এই যে ঘরের দরজা ভেঙে তারা যে ঘরে প্রবেশ করলো, এটাও অপরাধ। যদি তারা ঘরের দরজা না ভেঙে যে তাকে হত্যা করতো, তাহলে 302 ধারা তা হতো। শুধু 2 ধারা, তারা তো দরজা ভেঙে তারপর প্রবেশ করছে। সুতরাং এই জায়গায় 457 ধারাটাও অ্যাড হবে। এটা দিয়ে, আর তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল একই, যেহেতু তারা প্ল্যান করছিল 34 ধারা হবে। জি হ্যাঁ, পাঁচ ভাই 457 ধারাটা অ্যাড করে দিবেন। এই যে লাস্টে দেখেন উত্তরে 302 34 আছে না, 457টা অ্যাড করে দিবেন। এখানে 149 কেন আসবে না? 149 না, এগুলো তো উপস্থিত হয়ে এরকমই করে না। দরজা দরজা ভাঙা করতেছে তো। পাহাড় আছে। চারজন ছিল। দেখেন এই জায়গায় কি বললো, ঘরে ঢুকে করিম এবং জলিম ইংলিশটা পড়েন, ইংলিশটা পড়েন, শুধু বাংলা পড়েন কেন? হাউস ব্রেকিং আছে কিনা দেখেন, হাউস ব্রেকিং বাই নাইট। এই যে ইটা কত, অথবা অথবা আছে না, অর আছে কিনা দেখেন। এই জায়গায় আছে 457 আছে লাকিং হাউস ট্রেসপাস, এটা হচ্ছে সংগোপনে। অর হাউস ব্রেকিং বাই নাইট, দুইটা শাস্তি একটা এই প্রেক্ষাপট হলো তখন এটা হবে। সময় হেলাল এবং বেলাল লাঠি তো খালা হাতে দরকার পাহারা প্রদর্শন পাহাড়ে তো কে ছিল? কয়জন ছিল? পাহাড়ে তো কয়জন ছিল? 2 জন। ঘটনাস্থলে কে কে গেল দেখো, করিম এবং জলিম, এই 2 জন গেছে, আর তো কেউ যায়নি। করিম এবং জলিল না, হ্যাঁ, হেলাল ও বেলাল হলো লাঠি হাতে দাঁড়াইছে। তাহলে কয়জন হলো? 4 5জন। 5জন তো রহিম করিম জলিল বেলাল 5জন হলো। 5জন না হলে 100 বলছে 5জন। গাড়িতে রহিম করিম বেলাল 1 2 3 4 5 প্রশ্ন করতে পারেন না, তাদের রাষ্ট্র ঠিক আছে, ঘটনাকে কি ঘটেছে তাই দেখেন, আপনি পরে দেখেন। এই জায়গায় এই উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাদের গভীর রাত্রে বলবুদ্ধ জহিরের সুবর্গের দরজা ভেঙে ফেলে, ঘরে ঢুকে ঘরে কে ঢুকতেছে দেখেন, করিম এবং জলিম জহিরের বুকে আঘাত করলো, তাহলে 2 জন আঘাত করলো।
এরপরে ঘটনার সময় হেলাল এবং বেলাল লাঠি ও ফালা হাতে দরজায় পাহারা করছেন। আরেকজন কই ছিল লেখা আছে? না ছিল না, তার মানে 4 জন ছিল, সুতরাং 149 হবে। সরি কিন্তু যদি এটা 5 জন থাকতো তাহলে 149 হতো, কারণ 149 হতে হলে আনলফুল অ্যাসেম্বলি হতে হবে। আনলফুল অ্যাসেম্বলির মূল শর্ত হচ্ছে 5 জন থাকতে হবে কমপক্ষে। জি, এরপরে আসে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার পার্থক্য নির্ণয় করুন। এই যে 2025 সালে আসছে প্রশ্নটা, হ্যাঁ 2025 সালে আসছে, এটাও পড়ে যাবেন। এটা হচ্ছে 193 ধারায় শাস্তি আছে, 191 ধারায়, 192 ধারায়। 191 ধারা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া, 192 ধারায় হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কেমন, এটাকে উদাহরণ দিয়ে বলবেন। যেমন মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে যে ব্যক্তি শপথক্রমে কোন মিথ্যা, এই জিনিসটা মিথ্যা, অথবা এই বিষয়টা মিথ্যা বলে সে জানে, অথবা এই বিষয়টা মিথ্যা বলে সে বিশ্বাস করে, অথবা এই বিষয়টা যে সত্য নয় সেটা সে বিশ্বাস করে। দেখেন এই জায়গায় কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মিথ্যা আর অসত্য, কিন্তু দুটো এক জিনিস না, কিন্তু শুনতে আমাদের কাছে মনে হবে যে দুইটা একই জিনিস, মিথ্যা আর অসত্য। সত্য অসত্য, অসত্য মানে কি, আমরা বলি সত্য মিথ্যা, সত্য অসত্য, কিন্তু অসত্য আর মিথ্যা কিন্তু এক জিনিস না। একটা হচ্ছে যে এই জিনিসটা সে মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা বলে সে বিশ্বাস করে, মিথ্যা বলে সে জানে, এটা যে সত্য নয় এটা সে জানে। তাহলে এইটা যে মিথ্যা এটা জানে, আর এটা যে সত্য নয় এটা জানে, দুটো এক জিনিস। বোঝেন না কোথায় কষ্ট হচ্ছে? একই রকম মনে হচ্ছে যে কথা তো একই। এই জিনিসটা মিথ্যা। মনে করেন আমি একটা কথা বললাম, কি বললাম, সাক্ষী গিয়ে লেখা লাগবে না, দেখেন। সাক্ষী কি করলো, আদালতে গিয়ে শপথ করে, আদালতে যারা নিয়মিত যান জানেন 200 ধারায় জবানবন্দি নেয় যে আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, কোন সত্য গোপন করবো না। এই শপথনামা করার পরে সাক্ষী কি বললো যে শুক্রবার গভীর রাতে করিম জলিলের বাড়িতে চুরি করে। এই যে সাক্ষী দিচ্ছে, সাক্ষী জানে যে সে মিথ্যা সাক্ষী দিচ্ছে, সে জানে মিথ্যা সাক্ষী দিচ্ছে, সে জানে। কেন জানে? কারণ সে দেখে নাই, তারে শিখে নিয়ে আসছে। সে সত্যও জানে না, মিথ্যাও জানে না। সে জানে শুক্রবার গভীর রাতে করিম জলিলের বাড়িতে চুরি করে, এই কথাটা সত্য না মিথ্যা সেটা সাক্ষী জানে না। তাহলে এই কথাটা মিথ্যা সত্য নয় এটা সে বিশ্বাস করে। কেন? কারণ এটা যে সত্য না মিথ্যা সেটা কিন্তু সে জানে না, কারণ সে ওই ঘটনা সম্পর্কে কিছু জানে না। তাহলে নিয়ে আইছে যে তুমি এই কথাটা বলবো, সে বলে দিচ্ছে। তখন সে কি করে, এই কথাটা এইটা সত্যটা বা মিথ্যাটা সে জানে না। তার মানে এই জায়গাটা কি, সে সত্য বলছে না মিথ্যা বলছে জানে না। এখন এরকমও যদি হয়, দেখেন কোন এক সাক্ষী এসে বলল যে শুক্রবার গভীর রাতে করিম জলিলের বাড়িতে চুরি করে, জেরার উদ্দেশ্য কি, ওই সাক্ষীর সাক্ষ্যটাকে দুর্বল করে দেয় না মিথ্যা এটা যাচাই করা। এখন এই ঘটনাটা ঘটছে মনে করেন ঢাকাতে, ঢাকা কোর্টে মামলা, যেহেতু ঢাকা কোর্টে ঘটনা ঘটছে। এখন এই যে যে সাক্ষী, মনে করেন সাক্ষী ক, এই সাক্ষী ক ঠিক এই যে শুক্রবারে এই দিনে তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, সে বরিশালে ছিল। এই বরিশালে যখন যায় তখন লঞ্চ থেকে টিকিট কেটে গেছে, এটা আসামি পক্ষ সংগ্রহ করছে। এই জায়গায় কি আছে এই ঘটনায়, দেখি তারপরে তো বরিশাল, ওই দিন সে কোথায় ছিল, এই জায়গাতে দেখা গেছে যে সে টিকিট কেটে বরিশালে গেছে। এই যে বরিশালে যখন গেল টিকিট কেটে, সে কি এই জায়গায় শুক্রবারে ছিল?
ঢাকাতে ছিল না। তাহলে এই জায়গায় গভীর রাতে করিম যে জলির বাড়িতে চুরি করছেন এটা তো সে জানে না। এখন সে এসে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ শুক্রবারে গভীর রাতে করিম জলির বাড়িতে চুরি করে, এটা আমি দেখছি। এই কথাটা সে মিথ্যা বললো না? সে কি দেখছে? ঘটনাস্থলে ছিল? ছিল না। এই যে যে ঘটনাস্থলে ছিল না, এই জায়গায় আদৌ চুরি হয়েছে নাকি হয় নাই, এটা কি সত্য মামলা না মিথ্যা মামলা, সে কিছু জানে না, সে এসে মিথ্যা সাক্ষী দিয়ে হতে পারে এই ঘটনাটা সত্য যে শুক্রবারে গভীর রাতে করিম জলির বাড়িতে চুরি করছে, এটা সত্য, ঘটনা সত্য, কিন্তু এই আসামি এই সাক্ষী যে কথাটা বললো এটা কি সত্য বললো সে? না। কিন্তু ঘটনা সত্য, কিন্তু সে যে বক্তব্যটা দিচ্ছে এটা কিন্তু সত্য না। তার মানে এই কথাটা যে সত্য না সেটা সে কি জানে কিনা? জানে। কারণ সে জানে যে আমি মিথ্যা দিচ্ছি, আমি ওই ঘটনা সম্পর্কে কিছুই জানি না, কিন্তু ওই পক্ষ থেকে টাকা খেয়ে হোক যেভাবে হোক সে একটা সাক্ষী দিয়ে যাচ্ছে। অর্থাৎ সাক্ষীর বিধান হচ্ছে যে আপনি যদি জানেন তাহলে আপনি সেটা বলবেন, আপনি যেটা জানেন না সেটা বলবেন না। যে জিনিসটা আপনি চোখে দেখছেন সেটা বলবেন যে আমি চোখে দেখছি। যে জিনিসটা আপনি ঘ্রাণ শুকছেন, দেখা যাচ্ছে যে আপনি ওই জায়গায় হেঁটে যাওয়ার সময় আপনি বললেন যে হ্যাঁ আমি ওই জায়গায় যখন হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দিন ইসলাম ভাই কি বললাম, কত ধারাতে আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে গন্ধ পেয়েছে নাকে যে এই জায়গায় কিছু একটা পচে গেছে, দেখা যাচ্ছে লাশ পচে গেছে, এই গন্ধটা পেয়েছিল। তাহলে সে এসে বলবে আমি যখন ওই জায়গাতে হেঁটে যাচ্ছিলাম তখন আমি নাকে গন্ধ পেয়েছিলাম। পরবর্তীতে আমি লোকজনকে খবর দিয়েছি ওই জায়গাটা কিসের জন্য গন্ধ আসতেছে, কোনো কিছু মারা গেছে হয়তো। যে জিনিসটা অনুভব করা যায় সেই জিনিসটা সে বলবে যে আমি এটা অনুভব করছিলাম ওই সময়। তাহলে যে যে জিনিসটা টেস্ট করা যায়, যে জিনিসটা শোনা যায় কানে, যে জিনিসটা চোখে দেখা যায়, ঠিক সেই সেই ব্যক্তি এসে ওই কথাটাই বলবে। আর একজন এসে বলতে পারবে না। ঘটনা সত্য ঠিক আছে, কিন্তু আরেকজন বলতে পারবে না কয়ের বাড়ি বরিশাল, ঘটনার সময় বরিশালে ছিল, কিন্তু কয়ের ভাইয়ের বাড়িতে এই ঘটনাটা ঘটছে, চুরি হয়েছে, চুরি হয়েছে এটা সঠিক, মিডিয়ায় আসছে সবাই জানে, কিন্তু কোয়া যে সাক্ষীটা দিল কত ওই ঘটনাস্থলে ছিল না, কত মিথ্যা সাক্ষী দিল। ঘটনা সত্য কিন্তু ক কি সত্য কথা বললো? বলে নাই, কারণ ক তো কিছুই জানে না ঘটনা সম্পর্কে, ঘটনাস্থলে ছিল না, কিছু জানে না। সে এসে বলতেছে যে হ্যাঁ চুরি করছে এটা আমি জানি, আমি দেখছি। তাহলে সে মিথ্যা সাক্ষী দিল। তাহলে মিথ্যা সাক্ষীটা কি? যেই সাক্ষীটা সে মিথ্যা বলে জানে, সে মিথ্যা বলে বিশ্বাস করার কারণ আছে, অথবা এটা যে সত্য নয় সেটা সে বিশ্বাস করে। এই রকম ক্ষেত্রে যদি কেউ এসে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সেটি হবে 193 ধারা অনুযায়ী অপরাধ। যদি জুডিশিয়াল প্রসিডিংস এ দেয় 7 ইয়ার্স, আর আউট অফ জুডিশিয়াল প্রসিডিংস হলে 3 ইয়ার্স হবে, এই অপরাধ করবে। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া 191 ধারায় অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন আসেন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা 192 ধারাতে, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কেমন? দেখা যাচ্ছে যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, হইচই পড়ে গেছে যে মোবাইল পাওয়া যাচ্ছে না। এখন আপনার নামটা যেন কি? সজীব ভাই মোবাইলটা চুরি করছে, করে কি করলো? মেরাজ সাহেবের পকেটে ঢুকায় রাখলো। সে ওইদিকে লিখতেছে, এই ফাঁকে প্যান্টের পকেটে ঢুকায় রাখছে যে সে হয়তো পরে নিয়ে যাবে, মেরাজ সাহেব জানে না। এখন মোবাইল খুঁজতে খুঁজতে কই গেল যাই চেক করে পাওয়া গেল যে মেরাজ সাহেবের ওইদিকে নিয়ে গেছে। এখন কি যার পকেট থেকে পাওয়া গেছে চোর সে হয়ে যায় না? এটা 14 মেরাজ সাহেব হয়ে গেছে। তাহলে এই যে সজীব সাহেব যে কাজটা করলো এবং ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সজীব সাহেবই প্রথমে নিয়ে তার পকেটে রাখছে। তাহলে এই জায়গায় সে কি করলো? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। কে করলো? সজীব সাহেব করলো। সে কিছুই করে না, সে তো জানেই না, কিন্তু সে কি করলো? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। এবং এই ঘটনা না হয় আরেক ঘটনা, যে মোবাইল পাওয়া যাচ্ছে না স্যার, স্যার যেতে পারে মিরাজ মাঝে মাঝে অন্যের মোবাইল ভুল করে নিয়ে যায় স্যার, এরপরে যদি কেউ না ফোন দেয় তাহলে সে নিজে মনে করে নেয় ওর তার কাছে থাকতে পারে। এই কথাটা বলার পরে এবার সবার নজর তার দিকে গেল, এরপরে সার্চ করে তার কাছে পাওয়া গেল, কিন্তু সে কিছু জানে না। তাহলে এটাও কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা? বিভিন্ন সময় বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটে, দেখা যাচ্ছে কোন একটা আত্মীয় আসছে, এগুলো আবার ওই যে ইন্ডিয়ার বিভিন্ন সিনেমাতেও দেখায়। এটা আবার অনুসরণও করে বাংলাদেশে অনেকে, যে কারোর পছন্দ হচ্ছে না জমক আসুক, দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে তার ব্যাগের মধ্যে রেখে দিল, যখন সে চলে যাচ্ছে তখন হইছে পড়ে গেল যে এই জিনিসটা দেখি, তোমার ব্যাগটা চেক করে দেখি কি কি নিয়ে যাচ্ছে, দিয়ে দেখা গেল যে ব্যাগের ভিতরে কোনো কিছু নিয়ে যাচ্ছে। এরপরে তার চোর সাজা দিল, এই লোকটার জীবনে কোনোদিন ওই বাড়িতে আসবে? আসবে না। এই যে লজ্জা দেওয়া, এইটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। যে মিথ্যা সাক্ষ্য
সাক্ষীটা দিচ্ছে না, কিন্তু এই সাক্ষীটাকে উদ্ভাবন করলো, এটাই হচ্ছে 192 ধারার অপরাধ। এটা হতে পারে এই যে প্রক্রিয়ায়, অথবা অন্যভাবে হতে পারে। সেটা কেমন? কেউ একজন কোন একটা ডকুমেন্টসে জানে যে এটা আদালতে সাবমিট হবে, সেই ডকুমেন্টসে মিথ্যা কিছু তথ্য বিবৃতি উল্লেখ করে রাখলো আগেই। তখন এই তথ্যটা যখন কোন একটা জায়গায় উপস্থাপন হলো, তখন বলে এই যেমন লেখা আছে দেখো, এই যে ওই সময় আমি লিখে রাখছি, কিন্তু সে জানে যে এটা মিথ্যা লিখছে। ধরুন আপনি কোন দোকানের থেকে আপনি বাকি কিনে খান, কোন মুদি দোকান থেকে, মুদি দোকানদারের কাছ থেকে আপনি চাউল নেননি, এরকম একটা ডেটে সে লিখে দিল 5 কেজি চাউল নিয়ে গেছেন। সে দেখা যাচ্ছে আপনার কাছে অনেক টাকা পায়, আপনি দেন না, সে ফাঁসানোর জন্য দিস না, দাঁড়া টাকা বেশি নেবো। সে একটা ডেট লিখে লিখলো যে 5 কেজি চাল নিয়ে গেছে। কে নিছে? ভাবি নিয়ে গেছে। এবার আপনি তো এসে দেখলেন যে না, কই এই ডেটে তো কোনো চাল আনা হয়নি। কিন্তু যখন হিসাব হচ্ছে তখন বলছে হ্যাঁ আমি কি তোমার হিসাব আন্দাজে লিখছি, যখন নিয়ে গেছে তখনই লিখে রাখছে, এই দেখো সত্য লেখা না, ওই সময়ের কালি দিয়ে লেখা, কলমের কালি। তখন কি হলো? এটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, উভয় ক্ষেত্রে সাজা কত? জুডিশিয়াল প্রসিডিংস এ হলে 7 বছর। জুডিশিয়াল প্রসিডিংস কোনটা? বিজ্ঞ আদালতে গিয়ে শপথ করলে যদি কেউ সাক্ষী দেয়। আর আউট অফ জুডিশিয়াল প্রসিডিংস এ 3 বছর। যেমন যে একজন চেয়ারম্যান, সে একজন প্রত্যয়নপত্র দেয় না যে অমুক লোকটা চরিত্রবান, বাংলাদেশের আইন মান্যকারী ব্যক্তি, তারে আমি চিনি জানি, ওই যে চারিত্রিক সনদপত্র যেটা দেয়, এই চারিত্রিক সনদপত্র সে যদি জেনে শুনে মিথ্যা সাক্ষ্য দেয়। আবার বিভিন্ন এই যে শিক্ষা বোর্ডের ইরা যে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটে কিন্তু সে শপথ করেনি, শপথ করে বলছে, শপথ কিন্তু এমনি দিছে। তার মানে এটা হচ্ছে যে আইনত সে সত্য কথা বলতে বাধ্য। যে আমি যে রেজাল্ট করছি ওই রেজাল্টই সে আমার সার্টিফিকেটে উল্লেখ করবে, মার্কশিটে উল্লেখ করবে, এর বেশি উল্লেখ করতে পারবে না, এর কম উল্লেখ করবে না। তার মানে এটা আইনতই সে এটা সত্য বলতে বাধ্য, এই জায়গায় শপথ করতে হবে এমন না। তাহলে এই ব্যক্তিও যদি কোন সার্টিফিকেট ইস্যু করে থাকে, এই সার্টিফিকেট আউট অফ জুডিশিয়াল প্রসিডিংস এর বাইরে হয়, তখন কত বছর? 3 বছর। আবার জুডিশিয়াল প্রসিডিংস এ গিয়ে বলে যে হ্যাঁ এই জিনিসটা এই যে আমি ফরেনসিকে যখন আসে, তখন আমি ফরেনসিকে দেখছি এইভাবে হয়েছে, এই পাওয়া গেছে, এই কথাটা এসে মিথ্যাভাবে উপস্থাপন করলো আদালতে, তখন সেটা হবে 7 বছরের সাজা। এভাবে লিখে দিবেন। মোটামুটি প্রশ্ন অনেকগুলো আছে, আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে কি প্রশ্ন আছে? কালপেবল হোমিসাইড, মার্ডার, পড়ানো। এরপর আমরা চলে আসি কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। এই জায়গা থেকে অ্যাডভোকেটশিপ পরীক্ষা প্রশ্ন বেশি আসছে জুডিশিয়ারি থেকে। দেখেন 537 পেজে পেয়েছেন কিডন্যাপিং অ্যাবডাকশন, পার্ট 11 পেয়েছেন সবাই? জি, দেখেন ধারা উল্লেখ পূর্বক উদাহরণ সহ সংজ্ঞা অথবা ব্যাখ্যা লিখুন। কিডন্যাপিং 2004, 6, 7 মানে পর পর প্রত্যেকটা পরীক্ষা আসছে, খেয়াল করে দেখেন। এরপরে দেখেন ধারা উল্লেখ পূর্বক উদাহরণ সহ সংজ্ঞা ব্যাখ্যা লিখুন। অ্যাবডাকশন 4 সালে আসছে, 7 সালে আসছে। ধারা উল্লেখ পূর্বক উদাহরণ সহ সংজ্ঞা বা ব্যাখ্যা লিখুন। বিভিন্ন উদ্দেশ্যে মহিলা অপহরণ 2006 সালে আসছে। এরপরে 2002 এবং 23-এ আসছে। দেখেন কিডন্যাপিং ও অ্যাবডাকশনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করুন। তার মানে এই পার্টটাও আমরা পড়ে যাব, যেহেতু এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। তাহলে কিডন্যাপিংটা কি? কিডন্যাপিংটা হচ্ছে 359 ধারাতে আছে। এটি 2 শ্রেণীর, একটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, আর হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। লফুল গার্ডিয়ানশিপের ক্ষেত্রে এই জায়গায় আবার একটা বয়সের বিষয় বলা আছে, 14 বছর আর 16 বছর। 16 বছর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, 14 বছর ছেলেদের ক্ষেত্রে। তার কম যদি বয়সী ব্যক্তিকে অভিভাবকের সম্মতি ছাড়া নিয়ে যাওয়া হয়, তখন সেটি হবে কিডন্যাপিং। কিডন্যাপটা হয় শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, আর যদি বড়দের ক্ষেত্রে হয় তখন হবে অ্যাবডাকশন। দুইটারই বাংলা অপহরণ, যদিও এই জায়গায় আলাদা করার জন্য কোন কোন লেখক অনুবাদ করছে অপবাহন। এরপরে আরো কি কি আছে জানো? হ্যাঁ, অপবাহন লিখছে। তো অপবাহন অ্যাবডাকশন মানে আসলে ওইভাবে বাংলা আমরা করতে পারি না, দুইটারই অপহরণ আমরা বাংলায় বলি, কিন্তু ইংলিশে যদি কিডন্যাপ হয় বাচ্চাদের ক্ষেত্রে, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হবে অ্যাবডাকশন। তো এই কিডন্যাপিংটা কেমন? কিডন্যাপিংটা পুরো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে টেরিটরি আছে
এই টেরিটরির মধ্যে থেকে বিদেশে নিয়ে যাওয়া, যেমন অভিভাবকের সম্মতি ব্যতীত কোন সন্তানকে, এই বাচ্চাদেরকে, এই যে 14 বছর আর 16 বছর এইরকম ব্যক্তিদেরকে বাংলাদেশের বাইরে ভারতে নিয়ে চলে গেল, অথবা আপনার মিয়ানমারে নিয়ে চলে গেল, অথবা চীনে নিয়ে চলে যায়, তখন সেটি কি হবে? অ্যাবডাকশন হবে, কিডন্যাপ হবে। আর যখন অভিভাবক থেকে, আইনত অভিভাবক যারা আছে, আইনত অভিভাবককে, আইনত অভিভাবক, প্রথম অভিভাবক হচ্ছে বাবা, সকল সন্তানের প্রথম অভিভাবক, লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে বাবা। বাবার অনুপস্থিতিতে তার লিগ্যাল গার্ডিয়ান মা। তবে মা যদি বাংলাদেশের টেরিটরির বাইরে যদি সন্তানদেরকে নিয়ে যেতে চায়, তাহলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে যে তার বাবার সম্মতি আছে, অথবা বাবার লিখিত অনুমতি দিতে হবে, অন্যথায় বাংলাদেশের বাইরে যদি নিয়ে যায় তখন সেটি কিডন্যাপ হবে। এরপরে হচ্ছে বাবা মা দুইজনের অনুপস্থিতিতে তার দাদা অথবা নানা হবে, তাদের অনুপস্থিতিতে চাচা হবে তাদের অভিভাবক, তবে কখনো চাচি ওই সন্তানের অভিভাবক নয়। যদি আদালত ঘোষণা করে এদের সবার অনুপস্থিতিতে দেন তখন হবে, এর আগে তাদের অভিভাবক হওয়ার কোনো সুযোগ নেই, তারা লফুল গার্ডিয়ান না। লফুল গার্ডিয়ানকে প্রথমত দেখেন বাবা মা, এরা সবসময় লফুল গার্ডিয়ান। এরপরে তাদের অনুপস্থিতিতে হচ্ছে দাদা, চাচা, ওদিকে আছে নানা, আর এইদিকে বাকি যারা আছে, খালা কখনো লফুল গার্ডিয়ান না, চাচি কখনো লফুল গার্ডিয়ান না। লফুল গার্ডিয়ান হচ্ছে কে? বাবা, বাবার ভাই, দ্যাট মিনস চাচা, তারপর হচ্ছে তাদের বাবা অর্থাৎ দাদা, আর ওইদিকে হচ্ছে মা, মায়ের বাবা, আর তাদের অনুপস্থিতি, এদের সবার অনুপস্থিতিতে তখন নানীয় ক্ষেত্র বিশেষে লফুল গার্ডিয়ান হতে পারে, অথবা এদের সবার বাইরে যে কোনো কেউ নাই, এদের কোনো অভিভাবক নাই, আদালত নির্ধারণ করে দিয়েছে। আমরা সিভিলে পড়ছি না যে কি বন্ধু, নেক্সট ফ্রেন্ড এরকম নেক্সট ফ্রেন্ড ঘোষণা করে দিয়েছে আদালত, তখন সেই নেক্সট ফ্রেন্ডটা হচ্ছে তাদের গার্ডিয়ান, লফুল গার্ডিয়ান। এই লফুল গার্ডিয়ানের অনুমতি ছাড়া যদি ওই বাচ্চাকে টেরিটরি, বাংলাদেশের এই সীমানার বাইরে নিয়ে যাওয়া হয়, অথবা ওই অভিভাবকের সম্মতি ব্যতীতই অন্য তাদের থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটা পাশের ঘরেও যদি নিয়ে আটকে রাখা হয়, এটাও কিডন্যাপ হবে তাদের অনুমতি ছাড়া। এই বাচ্চাদেরকে যদি পাশের বাড়িতেও নিয়ে যাওয়া হয়, সেটাও কিডন্যাপ। শুধুমাত্র বাংলাদেশের বাইরে নিয়ে গেলে কিডন্যাপ হবে এমন না, বাংলাদেশের অভ্যন্তরে হবে যখন তাদেরকে নিয়ে আলাদা অন্য কোথাও চলে যাবে। অ্যাবডাকশনটা কি? অ্যাবডাকশন 163 ধারাতে, 363 ধারাতে অ্যাবডাকশন, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যদি এই অপহরণ করে নেওয়া হয়, কোন জায়গায় যেতে প্রলুব্ধ করা হয়, অথবা জোরপূর্বক সেই জায়গায় নিয়ে আটক করে রাখা হয়, তখন সেটি হবে অ্যাবডাকশন, বা বাংলায় আমরা দুইটা ক্ষেত্রে অপহরণ বলতে পারি। যদিও আইনের এই যে পার্থক্য বোঝার জন্য অপহরণ বলছি, কিন্তু অপহরণ আসলে আইনি ভাষা না, তারপরে আমরা বলতে পারি। কিন্তু আপনার এই কারণে যখন পরীক্ষা আসবে, এই অপহরণ অপহরণ এইভাবে লিখবেন না, কিডন্যাপ আর অ্যাবডাকশন এই ওয়ার্ডটাই লিখবেন, এই লিগাল টার্মটাই লিখবেন। না হলে ওই প্রশ্নে যিনি এক্সামিনার থাকবেন তিনি অপহরণের অপহরণ যদি মাখায় ফেলে, তাহলে আপনার মার্ক এমনিতে কমে যাবে। এজন্য তাকে সেটা ভুল বুঝতে দেবেন না, আপনি কিডন্যাপিং আর হচ্ছে অ্যাবডাকশন এটাই লিখবেন। 16 উপরে, হ্যাঁ, এদের উপরে যখন হবে তখন পুরুষ অথবা মহিলা উভয় ক্ষেত্রেই যখন প্রলুব্ধ করে কোথাও নিয়ে আটক রাখবে, কোথাও নিয়ে যাবে। দেখা যাচ্ছে কেউ বললো যে ঠিক আছে তুমি, কেউ একজন কারো কাছে টাকা পাই, এখন যাই বললো যে টাকা দেবো, বলছে অমুক জায়গায় আসে তোমার টাকা দেবো, গেছে, যাওয়ার পর আটকে ধরেছে, বলছে এবার বাসায় ফোন দে, যা আছে নিয়ে। এটা কি অ্যাবডাকশন। এই যে এখন হানির টাকা পাই, নাম শুনছেন? বলে যে আসো, এবারে যাই, যাওয়ার পরে এবার আটকে মোবাইল থেকে অ্যাপস দিয়ে যত ব্যাংকে টাকা আছে সব ট্রান্সফার করে এরপরে মারধর করে ছেড়ে দেয় এবং ভয়ভীতি দেখায়, যদি মামলা মোকদ্দমা করে থানায় যায় তাহলে খবর আছে। এভাবে আবার অনেক সময় কাপড় চুল খুলে ভিডিও করে রাখে যে এটা কিন্তু নেটে ছেড়ে দিব, এইভাবে ভয়ভীতি দেখায় তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন এই যে এটা হয়ে যাচ্ছে কি অপরাধ? অপহরণ হবে, যে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। তাহলে এই অপহরণ বা অ্যাবডাকশন এবং কিডন্যাপিং এই পার্থক্য একাধিক পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং এই দুইটার পার্থক্য আমরা পড়বো। এটি 539 নম্বর পেজে আছে, এই দুটা পড়ে ফেলবো। তাহলে এর বাইরে আমাদের আর একটা প্রশ্ন আমরা শেষ করব খুব দ্রুত, এটা হচ্ছে রেপ। রেপের সংজ্ঞাটা, যেহেতু রেপটা নিয়ে এখন আলোচিত, ইতিপূর্বে খুব একটা প্রশ্ন আসে নাই, জুডিশিয়ারিতে আসছে কিন্তু বিজেএস এর খুব একটা বার কাউন্সিলে দেখা যাচ্ছে না। তারপরে যেহেতু রামিসা হত্যা নিয়ে আলোচিত, আমরা একটু দেখে যাব। এটা হচ্ছে 5টা ক্ষেত্রে হয়,
উপাদান আছে 5টা। প্রথম হচ্ছে এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। এগেইনস্ট হার উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ব্যতি রেখে। এরপর হচ্ছে ভয় ভীতি দেখে সম্মতি আদায় করা, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ভীতি দেখিয়ে। আরেকটা হচ্ছে যে মিথ্যা কি বলে যে তাকে বিশ্বাস স্থাপন করে। আর একটা হচ্ছে যে আপনার বয়সের ক্ষেত্রে 14 বছরের নিচের ব্যক্তি যদি হয় সেই ক্ষেত্রে। তাহলে এই 5টা ক্ষেত্র আছে, এর মধ্যে আমরা পেঁচাই ফেলি কোনটা? প্রথম দুইটা, এগেইনস্ট হার উইল আর উইদাউট হার কনসেন্ট। এই দুইটা, একটা হচ্ছে তার সম্মতি ব্যতি রেখে, আর একটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে মানে হচ্ছে যে সরাসরি জোর করে এবং সে বাধা দিয়েছে, ভিকটিম বাধা দিয়েছে, এটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। আর সম্মতি ব্যতি রেখে হচ্ছে যে ভিকটিমের কোন একটা দুর্বলতা ছিল, এই দুর্বলতার সুযোগ নিয়ে রেপ করছে, তখন সেটি হবে এগেইনস্ট হার উইল, অর্থাৎ তার সম্মতি ব্যতি রেখে করা হয়েছে। সেটা কেমন? কেউ কাউকে জুসের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই দিল, খাওয়ার পরে অচেতন হয়ে গেছে, সে কিছু জানে না, বাধা দিতে পারে নাই, তখন এটা উইদাউট হার কনসেন্ট, তার কনসেন্টের বাইরে। অথবা দেখা যাচ্ছে যে কোনো বাক প্রতিবন্ধী নারী, সে জোরে চিল্লাই বলবে বা বাধা দিবে, এই ধরনের তার ক্যাপাসিটিটা শারীরিকভাবে নাই, বা এই যে মুখে কথাটা বলবে এভাবে নাই, তখন এই দুর্বলতাকে পুঁজি করে যদি কেউ রেপ করে, তখন হবে উইদাউট হার কনসেন্ট। অথবা কোনো ঘুমন্ত নারীকে যদি কেউ রেপ করে, তখন হবে উইদাউট হার কনসেন্ট। কিন্তু এগেইনস্ট হার উইল, যেটা ইচ্ছার বিরুদ্ধে, এটা সরাসরি সে বাধা দেবে, বাধা প্রদান করবে, এটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। যাই হোক, বাকিগুলো আমরা সবাই বুঝবো। তো আমাদের বডি নিয়ে শেষ, আমরা প্রপার্টি নিয়ে আরেকটা ক্লাস নেব। আর একটু ক্লাস নিয়ে আমাদের শেষ হয়ে যাবে, আশা করা যায়। আমরা অনেক কিছু পড়ে ফেলছি, যদিও প্রপার্টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, গত ক্লাসে কিছু বিষয় আমরা আলোচনা করছি, তারপর বাকিটা হয়ে যাবে। এই মার্ক, এই পেনাল কোড থেকে মার্ক পাওয়া সহজ, কারণ এই জায়গায় টপিক বেশি না, কিন্তু কিন্তু ভয় পান আপনারা যে অনেক প্রশ্ন মনে হয়, টপিক কিন্তু বেশি না, অল্প কিছু টপিক আছে। আপনার প্রশ্ন প্যাচ লাগবে কোথায়? এই যে চার্জ গঠনের কয়েকটা দেখালাম, যে জায়গায় ওই যে বড় একটা ঘটনা উল্লেখ করে দিবে কোন কোন ধারায় চার্জ গঠন, এই জায়গাটা প্যাচ লাগবে। আর মার্ডার কালপেবল হোমিসাইড যদি প্রশ্ন আসে, উদাহরণ দিয়ে দিলে তখন ধরতে না পারলে এটা একটু সমস্যা হবে। আর বাকিগুলো আমারই সমস্যা হবে না, লিখে আসতে হবে ইনশাআল্লাহ, একটু ভালোভাবে পড়েন। যাই হোক, আপনাদের মনে এখন পরীক্ষা হবে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করি। কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অনলাইনে সংযুক্ত আছে কে কে? যে অনলাইনে যারা সংযুক্ত আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। জি, যে আপনাদের কোনো প্রশ্ন? আজকে লেকচারটা বুঝি নাই, এই জায়গাটা একটু বলেন, এটা কি থাকলে বলেন। বাকি একশো পঞ্চাশ হচ্ছে 5 আল্লাহ কমন ইন্টারেকশনটা হচ্ছে কিন্তু 150 না থাকলে আর উদ্দেশ্য ছিল প্রচেষ্টা করার, তার পিছনে ঘটনাস্থলে উপস্থিত নাই, কিন্তু ছিল ব্যাকগ্রাউন্ডে আছে, নেপথ্যে থাকে, তাদেরকে চাটনি করতে তারা কোনো না কোনো ভাবে এই সেই উস্কানি দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, পিছনে থাকতে পারে, তাদেরকে আমরা দিব 34 দ্বারা ত্যাগ করি। যে আর কোনো জি, আর কোনো প্রশ্ন নাই সম্ভবত।
অনলাইনে কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি, আপনার পরীক্ষাটা শুরু করে যে